বাংলাদেশের ভোক্তা পণ্যের ইতিহাসে এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো অল্প সময়ের মধ্যেই বাজারের প্রচলিত নিয়ম ভেঙে দিয়েছিল। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেডের বাজারে আনা অ্যারোমেটিক বিউটি সোপ ছিল তেমনই একটি ব্যতিক্রমী পণ্য। এর বিজ্ঞাপনী স্লোগান ছিল ১০০% হালাল সাবান, যা শুধু একটি স্লোগান নয়, বরং বাংলাদেশের মার্কেটিং ইতিহাসে একেবারে নতুন একটি ধারণার সূচনা করেছিল। সেই সময় পর্যন্ত দেশে হালাল ধারণাটি মূলত খাদ্যপণ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাবান বা কসমেটিক পণ্যের ক্ষেত্রে হালাল হারাম নিয়ে প্রকাশ্য তেমন কোনো আলোচনা ছিল না। অ্যারোমেটিক প্রথমবারের মতো সেই জায়গায় আঘাত হানে এবং সাধারণ ভোক্তার মনে এক ধরনের নৈতিক প্রশ্ন জাগিয়ে তোলে, যে সাবান শরীরে ব্যবহার করা হচ্ছে সেটি উপাদানগতভাবে কতটা গ্রহণযোগ্য। এই ভাবনাটি অল্প সময়ের মধ্যে অ্যারোমেটিককে বাজারে আলাদা করে চিনিয়ে দেয়। ৯০-এর দশকের ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল বিলবোর্ডে বড় অক্ষরে লেখা ১০০% হালাল সোপ তখন অনেকের চোখে পড়েছিল। টেলিভিশন, রেডিও ও পত্রিকায় নিয়মিত প্রচারিত বিজ্ঞাপনে জনপ্রিয় মডেল রুমানা ও রিয়ার উপস্থিতি ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। এমনকি একটি টিভিসি সে সময়ের মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়নও পায়। এর মাধ্যমে অ্যারোমেটিক শুধু একটি সাবান নয়, বরং সামাজিক আলোচনার বিষয় হয়ে ওঠে। এই সাহসী মার্কেটিং আইডিয়ার নেপথ্যে ছিলেন যমুনা গ্রুপের তৎকালীন গ্রুপ মার্কেটিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। তিনি নিজেই পরে বিভিন্ন বক্তব্যে জানিয়েছেন, হালাল সাবানের ধারণাটি যখন তিনি প্রথম উপস্থাপন করেন তখন যমুনা গ্রুপের শীর্ষ ব্যবস্থাপনার বড় একটি অংশ এর বিরোধিতা করেছিল। অনেকের কাছেই সাবানের সঙ্গে হালাল ধারণা যুক্ত করা অপ্রয়োজনীয় ও হাস্যকর বলে মনে হয়েছিল। তবে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল শেষ পর্যন্ত এই ধারণার উপর আস্থা রাখেন এবং তার সম্মতিতেই ১০০% হালাল সাবান একটি পূর্ণাঙ্গ মার্কেটিং প্রপোজিশন পরিণত হয়। অ্যারোমেটিকের এই সাফল্য এতটাই আলোড়ন তোলে যে আধুনিক মার্কেটিং এর জনক ফিলিপ কটলার তার প্রিন্সিপালস অব মার্কেটিং বইয়ে আলমগীরের নাম উল্লেখ করে এই কেসটি অন্তর্ভুক্ত করেন। এটি বাংলাদেশের কোনো ব্র্যান্ডের জন্য আন্তর্জাতিক পাঠ্য বইয়ে জায়গা পাওয়ার বিরল উদাহরণগুলোর একটি। অ্যারোমেটিক হালাল সাবানের উত্থান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড লাক্সের জন্য। সে সময় লাক্সের বিরুদ্ধে প্রাণীজ চর্বি ব্যবহারের অভিযোগ ছিল, যা হালাল ধারণার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হতো। এর ফলে বাজারের একটি বড় অংশে লাক্স চাপের মুখে পড়ে এবং এক পর্যায়ে বাংলাদেশে তাদের স্থানীয় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। বিদেশি কারখানা থেকে সাবান আমদানি করে আগের দামেই বাজারে ধরে রাখতে গিয়ে ইউনিলিভারকে বাড়তি ট্যাক্স, ভ্যাট ও বৈদেশিক মুদ্রা ব্যয়ের বোঝা নিতে হয়। তবু তারা বাজার ছাড়েনি, বরং বিনিয়োগ আরও বাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে লাক্সকে ঘুরে দাঁড় করাতে ইউনিলিভার ধারাবাহিকভাবে বড় আকারের ব্র্যান্ডিং ক্যাম্পেইন চালু করে। ৯০-এর শেষ দিকে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে নতুন তারকার আবির্ভাব ঘটে। পরে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার আয়োজন করে তারা ব্র্যান্ডটিকে আবারও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। দীর্ঘমেয়াদী এই বিনিয়োগের ফলে ধীরে ধীরে বাজারে লাক্সের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। দুঃখের ব্যাপার, তখন নাকি ইউনিলিভারের বাংলাদেশের অনেক বড় কর্তার চাকরি গিয়েছিল। অনেকে পরামর্শ দিয়েছিলেন লাক্সের দাম একদম কমিয়ে দেওয়া হোক, লস দিয়ে অ্যারোমেটিককে বাজার থেকে নেই করে দেওয়া হোক। সে সময় স্বনামধন্য গীতিকার আসিফ ইকবাল লাক্সের ব্র্যান্ডিং এর দায়িত্ব পেয়েছেন। তিনি একটু ভিন্নভাবে চিন্তা করেন। তিনি দাম কমাতে নিষেধ করেন। তিনি লাক্সের কয়েকটি রং নিয়ে আসেন। নারীদের পছন্দের রঙগুলো নতুনভাবে গ্রহণ করে গ্রাহকরা। অন্যদিকে যমুনা গ্রুপে তখন পরিবর্তনের হাওয়া। সৈয়দ আলমগীর প্রতিষ্ঠানটি ছেড়ে এসিআইতে যোগ দেন। অভিজ্ঞ নেতৃত্বের অভাব, ঘন ঘন মার্কেটিং টিম পরিবর্তন এবং বিনিয়োগ কমে যাওয়ায় অ্যারোমেটিক কার্যত নাবিকহীন হয়ে পড়ে। বাজারে একদিকে ইউনিলিভারের ক্রমাগত চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত দুর্বলতা ব্র্যান্ডটির অবস্থান আরও দুর্বল করে দেয়। এই প্রেক্ষাপটেই ২০০৫ সালে ভারতীয় বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড যমুনা গ্রুপের কাছ থেকে অ্যারোমেটিক বিউটি সোপ এবং ক্যামিলিয়া বিউটি সোপ অধিগ্রহণ করে। সে সময় অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেডের বার্ষিক রাজস্ব ছিল প্রায় ৩০ কোটি টাকা এবং অধিগ্রহণ মূল্য ছিল আনুমানিক ৭৮ কোটি টাকা। ম্যারিকোর পক্ষ থেকে বলা হয়েছিল অ্যারোমেটিককে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মুসলিম বাজারেও ছড়িয়ে দেওয়া হবে। বাস্তবে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি। ম্যারিকোর নিজস্ব কোনো সাবান ব্র্যান্ড ভারতীয় বাজারেও না থাকায় এই অধিগ্রহণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত অ্যারোমেটিক ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে যায়। পরবর্তীতে এই ব্র্যান্ডগুলো কল্লোল গ্রুপের কাছে হস্তান্তর করা হয় বলে ধারণা করা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
অ্যারোমেটিক হালাল সাবান আদৌ মার্কেটিং গিমিক ছিল কিনা এ প্রশ্ন আজও আলোচনায় আসে। মার্কেটিং বিশ্লেষকদের মতে এটি ছিল ইনগ্রিডিয়েন্ট ব্র্যান্ডিং ও ডিসরাপটিভ মার্কেটিং এর একটি সফল উদাহরণ। প্রাণীজ চর্বির অনুপস্থিতিকে ইউএসপি হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যা আইনগত ও নৈতিক দিক থেকে বৈধ ছিল। যতটুকু দাবি করা হয়েছিল তার বাইরে গিয়ে কোনো অতিরঞ্জন করা হয়নি। অ্যারোমেটিকের গল্প শেষ পর্যন্ত একটি বড় শিক্ষা দিয়ে যায়। সঠিক সময় ও সঠিক বার্তায় একটি ব্র্যান্ড বাজারের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকেও নাড়িয়ে দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে প্রয়োজন সুদূরপ্রসারী ভীষণ, ধারাবাহিক বিনিয়োগ এবং শক্তিশালী ব্যবস্থাপনা। এর অভাবেই এক সময়ের আলোচিত 100% হালাল সাবান আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।